म बालेन्द्र शाह सत्यनिष्ठापूर्वक 13 দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালিন্দ্র শাহ। মাত্র 13 দিনেই নেপালের রাজনীতিতে নতুন এক ঝড় উঠেছে, যেটা দক্ষিণ এশিয়ার পুরো রাজনৈতিক মানচিত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে। একজন সাবেক র্যাপার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন সানগ্লাস পরা বিদ্রোহী মেয়র, সেই বালিন্দ্র শাহ, যাকে সবাই বালেন শাহ নামে চিনেন, এখন নেপালের প্রধানমন্ত্রী। আর ক্ষমতায় এসেই তিনি যেসব সিদ্ধান্ত নিতে শুরু করেছেন, যা বহু বছরের পুরানো রাজনৈতিক সংস্কৃতিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি 275 সদস্যের পার্লামেন্টে 182টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। আর এই বিজয় এসেছে সেই নির্বাচনে, সেটা হয়েছিল গত বছরের রক্তাক্ত জেনজি আন্দোলনের পর থেকে। আর এখানে গল্প আরো বিস্ফোরক। এই আন্দোলনে ডজন ডজন মানুষ নিহত হয়েছিলেন। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী 76 থেকে 77 জন মৃত্যুর কথা উঠে এসেছে। যুব সমাজ রাস্তায় নেমে এসেছিল। দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক বংশতন্ত্র আর রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে জেনজি রাস্তায় নেমে এসেছিল। সেই ক্ষোভের আগুনের উপর দাঁড়িয়েই বালেন শাহ বলেন, পুরনো খেলা শেষ। আর শপথ নেওয়ার ঘন্টা খানিকের মধ্যেই শুরু হলো দ্রুত সিদ্ধান্ত, ছোট মন্ত্রিসভা, প্রশাসনিক খরচ কমানোর ঘোষণা, দুর্নীতির সম্পদ তদন্ত, এমনকি আগের সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও। তাই প্রশ্ন একটাই, এটা কি সত্যি নেপালের নতুন যুগের শুরু, নাকি খুব দ্রুতগামী এক রাজনৈতিক পরীক্ষার ঝুঁকিপূর্ণ অধ্যায়? দেখুন, বালেন শাহ সাধারণ রাজনীতিবিদ নয়। তিনি 75 বছর বয়সী। আগে র‍্যাপ করতেন, গানে গানে দুর্নীতি আর সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেন। 2022 সালে তিনি স্বাধীন প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। সেখানেই তার একটি আলাদা ব্যান্ড তৈরি হয়, সিস্টেমের বাইরে দাঁড়িয়ে সিস্টেমকে চ্যালেঞ্জ করা। শহরের আবর্জনা সংকট মোকাবেলা, অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা সম্প্রসারণ, সিটি গভর্নেন্সের দৃশ্যমান আকর্ষণ, এসব তাকে তরুণদের কাছে রেজাল্ট ডিভেন নেতা বানায়। তবে একই সঙ্গে তার বিরুদ্ধে অতিরিক্ত কড়াকড়ি, স্টেট ভেন্ডারদের বিরুদ্ধে কঠোরতা আর মানবাধিকার সংক্রান্ত সমালোচনাও ছিল। অর্থাৎ বালেন শাহকে অনেকে ত্রাণকর্তা দেখলেও অনেকে তাকে দেখলেন দ্রুত ফল চাই ধরনের শক্ত হাতে শাসনের প্রতীক হিসাবে। কিন্তু মানুষ কেন তাকে এত বড় ম্যান্ডেট দিল? কারণ নেপালের মানুষ ক্লান্ত ছিল। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, কর্মসংস্থানের অভাব আর বিদেশমুখী তরুণ প্রজন্ম, সব মিলিয়ে দেশ জুড়ে ছিল হতাশা। রয়টার্সের রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় 1500 মানুষ কাজের খোঁজে দেশ ছাড়ে। বিবিসি বলছে 3 মিলিয়নের বেশি নেপালি বিদেশে কাজ করে। আর যুব বেকারত্ব প্রায় 20% কাছাকাছি। এই বাস্তবতায় বালেন শাহ যখন বলেন 12 লাখ নতুন চাকরি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার ব্যবস্থা সংস্কার আর প্রশাসন ডিজিটাল করার কথা, তখন সেই বার্তা কেবল নির্বাচনী স্লোগান ছিল না, বহু তরুণের কাছে সেটাই হয়ে ওঠে বেঁচে থাকার আশা। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই 13 দিনে আসলে কি করছেন বালেন শাহ? শুধু বক্তৃতা না, শুধু ইমেজ না, বাস্তবে তিনি কি করেছেন? এখানে চমক। ক্ষমতায় এসে তার সরকার 100 দফার একটি বিস্তৃত রুটম্যাপ ঘোষণা করেছেন। এই পরিকল্পনা বলা হয়েছে 15 দিনের মধ্যে 2006 পরবর্তী সময়ের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদ তদন্তের বিষয়ে কমিটি হবে। 7 দিনের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে আলোচনাপত্র, 30 দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে 17তে আনা, অতিরিক্ত অনুমোদনের স্তর কমিয়ে 3 ধাপের মধ্যে নামিয়ে আনা, সরকারি প্রতিষ্ঠানে দলীয় ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র সংগঠনের পরিবর্তে নতুন স্টুডেন্ট কাউন্সিল কাঠামো, 100 দিনের মধ্যে নারীদের জন্য 7 প্রদেশে বিনামূল্যে ব্লু বাস সেবা, আর সরকারি বেসরকারি হাসপাতালে 10% বেড গরিব অসহায় রোগীদের জন্য বাধ্যতামূলক ফি রাখা। ভাবতে পারেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা এগুলো কেবল ছোটখাটো ঘোষণা নয়, এগুলো সিস্টেমে ধাক্কা দেওয়ার মতো পদক্ষেপ। আরো বড় বিষয় হলো, এই সরকার শুধু প্রশাসনিক সংস্কারের কথা বলেনি, সরাসরি রাজনৈতিক জবাবদিহিতার দিকেও গেছেন। গত বছরে জেএনজি আন্দোলনের সময়কার সহিংসতা, নিহতদের পরিবার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, এগুলোকে সরকারি অগ্রাধিকার তালিকায় আনা হয়েছে। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ও প্রক্রিয়াগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
রয়টার্স এবং দ্য হিন্দ এর রিপোর্টে এসেছে, শপথ নেওয়ার পরপরই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়, গ্রেপ্তার হয়। এই ফলে অনেকের চোখে বালেন শাহ হয়ে উঠেছেন অ্যাকশন প্রাইম মিনিস্টার। কিন্তু সমালোচনারা বলছেন রাষ্ট্র চলবে আইন দিয়ে, শুধু গতি দিয়ে নয়। এখানে বালেন শাহর গল্পটা নাটকীয় হয়ে ওঠে কারণ তার পুরো রাজনৈতিক চরিত্রটাই এক ধরনের বিদ্রোহ থেকে তৈরি। তিনি প্রচারণার খুব বেশি জনসভা করেননি, মিডিয়ার সামনেও খুব বেশি আসেননি, বরং সোশ্যাল মিডিয়া, গান, প্রতীক এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট ইমেজ দিয়ে তিনি মানুষের মন জিতেছেন। বিবিসি লিখছেন তার একাধিক গান দুর্নীতি আর সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রজন্মের হতাশাকে ভাষা দিয়েছে। এপি বলছে নেপাল স্মাইলিং আর স্যাক্রিফাইসের মতো গান তাকে কেবল শিল্পী নয়, ক্ষুদ্র তরুণ সমাজের কণ্ঠস্বর বানিয়েছে। ফলে তিনি যখন ক্ষমতায় যান, সেটা কোনো সাধারণ নির্বাচন জেতা নয়, সেটা ছিল জনরোষকে সাংবিধানিক ক্ষমতায় রূপান্তরের ঘটনা। তবে এখানে একটা সতর্কতার জায়গাও আছে। এত দ্রুত সিদ্ধান্ত, এত কম সময়ের মধ্যে এত বড় পদক্ষেপ, এগুলো যেমন সমর্থকদের উচ্ছ্বাসিত করছে, তেমনি অনেককে চিন্তিতও করছে। দ্য হিন্দু এর রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে বালেন শাহ খুব সীমিতভাবে কথা বলছেন, আর তার সরকার দ্রুত পদক্ষেপকে প্রাধান্য দিয়েছে যোগাযোগ ও পরামর্শের চেয়ে। অর্থাৎ প্রশ্ন উঠেছে, এই সরকার কি কনকালটারিভ ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে হাঁটছে, নাকি কমান্ড স্টাইল গভর্নেন্স এর দিকে যাচ্ছে? দ্রুত গ্রেপ্তার, ব্যবসায়ী মহলে জিজ্ঞাসাবাদ, সীমিত যোগাযোগ, এসব সমর্থকদের কাছে শক্তি, কিন্তু আলোচকদের কাছে এগুলো হতে পারে অতিরিক্ত কেন্দ্রীভূত ক্ষমতার ইঙ্গিত। আরেকটি বড় ব্যবস্থা হচ্ছে নির্বাচনে জয় পাওয়ার আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়। বিবিসি আর এপি দুই সংস্থায় বলছে আরএসপি এখনো খুব নতুন দল, জাতীয় পর্যায়ে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নেই। কাঠমান্ডুর মেয়র হওয়া আর একটি পুরো রাষ্ট্র চালানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সামনে রয়েছে দুর্বল অর্থনীতি, কর্মসংস্থান সংকট, বিদেশমুখী শ্রম শক্তি, রেমিটেন্সের উপর নির্ভরতা, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব আর চীন ভারতের মধ্যে নেপালের কূটনৈতিক ভারসাম্য রক্ষা। তার উপর এত বড় ম্যান্ডেট থাকলে বিরোধী শক্তি দুর্বল হতে পারে, আর দুর্বল বিরোধী দল মানে জবাবদিহি কমে যাওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু তাও কেন এই গল্পটা পুরো দক্ষিণ এশিয়ার এত আলোচনায়? কারণ এই প্রথম নয়, তবে বিরলভাবে এমন একজন নেতা ক্ষমতায় এলেন যিনি রাজনীতির ঐতিহ্যবাহী পরিবার থেকে আসেননি, পুরনো বড় দলগুলোর ছায়াতেও বড় হয়নি। তিনি এসেছেন শহরের তরুণ প্রজন্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রতিবাদী সংস্কৃতি আর রাষ্ট্রবিরোধী ক্ষোভের জায়গা থেকে। আর যখন এমন একজন নেতা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন, তখন মানুষ ভাবতেই পারে হয়তো এবার সত্যি কিছু বদলাবে। নেপালের বহু ভোটার বিবিসিকে বলেছেন বালেন মানে নতুন রাজনৈতিক সংস্কৃতির আশা। আবার বিশ্লেষকরা একই সঙ্গে সতর্ক করছেন আশা যত বড়, ব্যর্থতার মূল্যও তত বড়। এখন 13 দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন, এই শিরোনাম কি শতভাগ বাস্তব? সরাসরি বললে না। একটি দেশ 13 দিনে পুরোপুরি বদলে যায় না, কিন্তু 13 দিনে একটি দেশের রাজনৈতিক দিক নির্দেশনা, প্রশাসনিক ভাষা, ক্ষমতার ব্যবহার আর জনতার প্রত্যাশার কেন্দ্রবিন্দু বদলে যেতে পারে। আর বালেন শাহ ঠিক সেটাই করেছেন। তিনি দেখিয়েছেন পুরনো রাজনীতির বিরুদ্ধে সংগঠিত রাগ যদি নির্বাচনী শক্তিতে পরিণত হয়, তাহলে একেবারে নতুন ধরনের সরকার গঠন সম্ভব। তিনি দেখিয়েছেন শপথ নিয়ে মাসের পর মাস অপেক্ষা না করে শুরুতেই দ্রুত এজেন্ডা সেট করা যায়। এবং তিনি দেখিয়েছেন তরুণ ভোটার আর ডিজিটাল রাজনীতিকে আর অবহেলা করার সময় শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বালের শাহ এখনো পরীক্ষার শুরুতে আছেন। 100 দফা পরিকল্পনা ঘোষণা করা সহজ, বাস্তবায়ন করা কঠিন। দুর্নীতির সম্পদ তদন্ত ঘোষণা করা সহজ, কিন্তু আইনসম্মতভাবে তা শেষ করা কঠিন। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া সহজ, কিন্তু তার জায়গায় কার্যকর বিকল্প কাঠামো দাঁড় করানো কঠিন। মন্ত্রণালয় কমানো সহজ, কিন্তু প্রশাসনিক সেবা না ভেঙে তা করা কঠিন। তাই পরের কয়েক মাসই বলে দিবে বালেন শাহ ইতিহাস লিখছেন নাকি ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। তবে একটা কথা পরিষ্কার, নেপাল ভাষা শুনেছে এবং সেই ভাষার মুখ এখন বালেন্দ্র শাহ, সাবেক রেপার থেকে প্রধানমন্ত্রী। এই পথ চলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা একটি প্রজন্মের ক্ষোভ,
প্রত্যাশা আর রাজনৈতিক বিদ্রোহে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে যাওয়ার গল্প। এখন সারা বিশ্বের চোখ নেপালের দিকে, কারণ যদি বালেন শাহ সফল হন তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ছক তৈরি হবে, আর যদি ব্যর্থ হন তাহলে এই ব্যর্থতা হবে এক বিশাল শিক্ষা। শুধুমাত্র জনরোষ নয়, রাষ্ট্র চালাতে লাগে প্রতিষ্ঠান, ধৈর্য, দক্ষতা আর গণতান্ত্রিক ভারসাম্য। আর তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, বালেন শাহ কি সত্যি নেপালকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, নাকি তিনি এমন ঝড় তুলেছেন যার ফল এখনো কেউ জানে না। আপনাদের কি মনে হয়, তিনি কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বদলের মুখ, নাকি তিনি খুব দ্রুত বেশি কিছু করতে গিয়ে সংকট তৈরি ডেকে আনছেন? কমেন্টসে জানান। আর যদি এমন আরো শক্তিশালী গবেষণা ভিত্তিক আন্তর্জাতিক নিউজ স্ক্রিপ্ট চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকেন। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ।